জি, এখানে একটি কথা শুধু আমি হেলালদার কথা জবাবে আমি বলতে চাই যে ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি, তাহলে আমরা রাস্তায় গেলাম কেন, আন্দোলন করলাম কেন? তিনি প্রশ্ন করেছেন আন্দোলন করছে কেন। আমি তো মনে করি বিএনপি ঐকমত্য কমিশনে নেগেটিভ রাজনীতি করছে। বিএনপিকে এই নেগেটিভ রাজনীতি থেকে সরে আসতে হবে। এই নেগেটিভ রাজনীতি যদি সরে না আসে, তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। আমি ঐকমত্য কমিশনের একজন সদস্য। আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে দেখেছি, বিএনপি কোনো পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না। বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায়। বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ভিত্তি রচনা করতে চায় না। তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সম্পর্কে আলোচনা করবেন। যখনই ঐকমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো, তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা নানান আর্গুমেন্ট করছেন। কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাতিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আমরা সেগুলি বলেছি ক্যাটাগরিক্যালি কিভাবে কি করতে হবে। অথচ এই বিএনপি 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল, বোল্ড স্টেপ নিয়েছিল, সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে। অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কেই এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে। আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল। বাংলাদেশের কনস্টিটিউশনের যে এনট্রান্সমেন্ট আছে, এই এনট্রান্সমেন্টের পলিটিক্স এর ক্ষেত্রে দিস ইজ এ ডেঞ্জারাস পলিটিক্স ইন মাই ভিউ এন্ড মাই হাম্বল ভিউ অলসো। এই নেগেটিভ পলিটিক্স করলে বাংলাদেশের জেনারেশন জি কতটুকু রিয়াকশন দেখাবে আমি জানি না, সেটা নির্বাচনেই বোঝা যাবে। So my humble request to my learned senior brother not to engage in negative politics, rather to see proper, constructive, innovative politics. এরপরে আপনার সঙ্গে আমার কথা হলো, অবশ্যই না জামাত ইসলামী যদি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, শুধু কওমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না। আমরা প্রত্যেকটা মাইনরিটি গ্রুপ, এথনিক গ্রুপ, সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন, যেভাবে আছেন, we will ensure their prosper, সিকিউরিটি, ইন্টিগ্রিটি, ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব। দেখবেন আমরা ডাইভার্সিটি এন্ড ইউনিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি। উই অলওয়েজ বিলিভ ইন ডাইভার্সিটি বাট দেয়ার ইজ এ ইউনিটি। এই যে ডাইভার্সিটি একটা নেশনের মধ্যে, পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন, হিন্দু মুসলিম যারা বসবাস করেন, আমার এলাকা ধরুন দিরাইশাল্লাহ, প্রায় 40% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। আমি বিগত 1 বছর ধরে কাজ করছি কোথায়, আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে জয়েন করছি, এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে। আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট হিসেবে এই বাড়িতে আজকে রাত্রি যাপন করবো। আমি তো কোনো অসুবিধা দেখছি না কোথায়। দে আর ওয়েলকামিং আস, উই আর ওয়েলকামিং দেম। পরে কৌমি বলেন, আলিয়া বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মহিউদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে, দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে। ওকে, উই উইল শো দ্য নেশন হাউ পলিটিক্স ক্যান বি এ ক্রিয়েটিভ পলিটিক্স। আমার মনে হয় যে অ্যাডভোকেট শিশিমণি, আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে সেজন্য ইন্টারেস্টে আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি। মানে এই 1 বছর সময়, মানে 5 আগস্টের পরে এখন 1 বছর 1.5 মাসের মতো সময় পার হয়েছে। এই সময়টুকুতে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকতো, তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো? কয়েকদিন আগে যে আমরা একজনের কবর গোয়ালন্দে ফরিদপুরে আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে রক্ষা করা, নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা? এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে শরিয়া আইন হইলে মানে আপনার ভয় কি? শরিয়া, আমার তো কোনো ভয় নাই। আমি শরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে, বেআইনের বিপক্ষে আমি। তো শরিয়া আইন হইলে আমার কোনো সমস্যাও নাই, ভয়ও নাই। আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতা আসলে শরিয়া আইন করবে কিনা। 3টা বিষয়। একটা বিষয় হচ্ছে, কিন্তু আমাদের সময় খুব কম, এটা যদি আপনি বলতেন, জামাতে ইসলামী ক্ষমতায় থাকলেই যে বাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী নিয়ে দুই পক্ষের মধ্যে একটা, তো এইসব ক্ষেত্রে জামাত ইসলামীর ভূমিকাটা কি হতো? বা এই যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে, এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকতো? জি জি, এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোনো আইন হাতে তোলার পক্ষে নই। আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকেই আমরা ইন্সপায়ার করি না। উই বিলিভ দিস ইজ অ্যান অফেন্স।
কোনো মাজার আপনি ভাঙবেন, ইফ ইউ ডু নট হ্যাভ এনি লিগাল স্যাংশন, তাহলে ইউ ক্যানট ডু দিস। রাষ্ট্রীয় মেকানিজম তো কোনো সিটিজেন ইমপ্লিমেন্ট করতে পারবে না। রাষ্ট্রীয় মেকানিজম ইমপ্লিমেন্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দ্য অনলি বডি যারা নাকি রাষ্ট্রীয় মেকানিজম ইনফোর্স করতে পারে। সেটার জন্য আদালত আছে। কারো যদি কোনো বিবাদ থাকে তাহলে সে আদালতে যাবে। আদালত যদি পার্টিকুলার কোনো রায় দেয়, রায় অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করবে। সেই জন্যই দেখবেন আমরা বলেছি আর্টিকেল 116 অফ দ্য কনস্টিটিউশন কে আমরা রেস্টোর করতে চেয়েছি, যেন আমাদের লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স হয়। বিচার তো আমরা করবো না, আমরা তো রাষ্ট্র যদি তার পরিচালনা মানে করার সুযোগ পাই, তাহলে আপনারা কোনো আইন হাতে তুলে দিবেন না, সেটি পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সেটি থাকবে। আপনারা শরিয়া আইন প্রবর্তন করবেন কিনা? ক্ষমতা গেলে এই প্রশ্নটির উত্তর হলো, শরিয়া সম্পর্কে একটা যে ধারণা আছে, এই ধারণাটা আসলে আমাদের দেশে একেবারেই একটা ভুল ধারণা। এইটা আমি জনাব মহিউদ্দিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটির একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ব্যাংকিং করছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি কিন্তু বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলছি। শিশির মনির, আমার কথা শুনুন, শিশির মনির আমার কথা শুনুন। আমি কিন্তু বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী এখন পর্যন্ত। আমি কিন্তু বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। তাহলে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে শরিয়ার 2-3টা বিধানকে নিয়ে, বলা হচ্ছে যে আই ফর আই, বলা হচ্ছে লাইফ ফর লাইফ, এটাকে শরিয়ার একটা। আর নারীদের জন্য যে ভয়টা দেখানো হচ্ছে, এটা কমপ্লিটলি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে। ডাকসু নির্বাচন তার এক্সাম্পল। নারীদের পোশাক, তার আচরণ, তার রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নেই। উই অলওয়েজ বিলিভ ইন ফ্রিডম। ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা সহশিক্ষার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই। এবং দেখবেন ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তারা তো 1 বছরের জন্য হয়েছে, তাই না? 1 বছর তারা কি করে দেখবেন, কি প্রোগ্রাম তারা হাতে নেয়? অনেকে মানে আপনাদেরই সমর্থন করে এরকম অনেক বক্তা অনেক সময় বলে থাকেন যে সহশিক্ষা বা নারী শিক্ষা একসাথে ছেলে পুরুষের সাথে একসাথে করা এটা ঠিক না। এটাতে আপনাদের কোনো মানে এই ব্যাপারগুলি আসলে হয়তো আপনাদেরকে ভবিষ্যতে এটা ক্লিয়ার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির, আমরা আসছি আপনার কাছে।